ডিয়ার ডিএলএড লার্নার, টিউন করে আছেন এসএমডিএন টিউটোরিয়াল মেড লার্নিং ইজি উইথ কোয়ালিটি মেটেরিয়ালস। এনএওয়ে ডিএলএড সংক্রান্ত যে কোনো ধরনের সাহায্যের জন্য আপনাদের সঙ্গে আছে এসএমডিএন টিউটোরিয়াল। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের কন্টেন্টে। আজকের কন্টেন্ট যেটা রেখেছি সেটা হচ্ছে 502 ইউনিট 6 শিক্ষণ এবং শিক্ষণের উপাদান। শিক্ষণ এবং শিক্ষণের উপাদানের নোট দিয়ে দিচ্ছি, আজকে দেখে নেবেন। প্রথমে যেটা এমসিকিউ, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের স্তর অনুযায়ী ড্যাশ বছর বয়স পর্যন্ত পরিচিত এবং বাস্তব বস্তুর সংবেদন ব্যবহার জ্ঞান বিকাশে সাহায্য করে। তো সেটার আনসার হচ্ছে 11 থেকে 12 বছর, মানে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের স্তর অনুযায়ী 11 থেকে 12 বছর বয়স পর্যন্ত পরিচিত বাস্তব বস্তুর সংবেদন ব্যবহারে জ্ঞান বিকাশে সাহায্য করে। সেকেন্ড প্রশ্ন, বাস্তব সক্রিয়তার স্তর ড্যাশ বছর বয়স পর্যন্ত, সেটা হচ্ছে 7 থেকে 12। বাস্তব সক্রিয়তার স্তর হচ্ছে 7 থেকে 12 পর্যন্ত। আপনাদের বলছি কোয়েশ্চেন কিন্তু ইংলিশের পাশাপাশি বাংলাতেও হবে, বাংলা প্রধান অঞ্চলের জন্য কোয়েশ্চেন বাংলাতেও হবে, তো বাংলাতেও পড়াশোনা করতে পারেন, কোনো অসুবিধা নেই আপনাদের। তারপর ব্ল্যাকবোর্ড হলো ড্যাশ সহায়ক উপকরণ। তো অপশন দেওয়া আছে শ্রবণ, গবেষণা, দর্শন, শ্রবণ দর্শন সহায়ক। তো সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাকবোর্ডটা হচ্ছে দর্শন সহায়ক উপকরণ। তারপর শ্রবণ সহায়ক উপকরণের নাম হলো, অপশন দেওয়া আছে বেতার বার্তা, দূরদর্শন, ছবি, চার্ট, এলসিডি প্রজেক্টর। তো শ্রবণ সহায়ক উপাদান হচ্ছে গিয়ে দূরদর্শন। দূরদর্শন, চলচ্চিত্র, কম্পিউটার কি ধরনের টিএলএম? দূরদর্শন, আচ্ছা আচ্ছা, শ্রবণ সহায়ক উপকরণ আমি আগে যেটা বললাম সেটা হচ্ছে কি বেতার বার্তা, মাফ করবেন আমি ভুল বলেছিলাম, বেতার বার্তা। শ্রবণ সহায়ক উপকরণের নাম হলো বেতার বার্তা। তারপরে প্রশ্ন, দূরদর্শন, চলচ্চিত্র, কম্পিউটার কি ধরনের টিএলএম? দূরদর্শন, চলচ্চিত্র, কম্পিউটার হচ্ছে শ্রবণ এবং দর্শন বিষয়ক টিএলএম। তারপর শিক্ষণ সহায়ক উপকরণের কত প্রকার ও কি কি? তো শিক্ষণ সহায়ক উপকরণ বা টিএলএম যেটা, সেটা হচ্ছে কি 3 প্রকার। এক হচ্ছে শ্রবণ সহায়ক, 2 হচ্ছে দর্শন সহায়ক, 3 হচ্ছে শ্রবণ দর্শন সহায়ক। তো শ্রবণ সহায়ক টিএলএম হচ্ছে বেতার বার্তা, ক্যাসেট, সিডি প্লেয়ার ইত্যাদি। দর্শন সহায়ক টিএলএম হচ্ছে ব্ল্যাকবোর্ড, চার্ট, ছবি, চিত্রলেখ, মূর্তি, স্লাইড, চলচ্চিত্রের খুঁড়ে ফেলা অংশ ইত্যাদি। শ্রবণ এবং দর্শন সহায়ক উপকরণ হচ্ছে গিয়ে দূরদর্শন, চলচ্চিত্র, কম্পিউটার ইত্যাদি। তারপর শ্রেণীকক্ষে টিএলএম এর ব্যবস্থাপনাকে কয়টি স্তরে ভাগ করা যায় ও কি কি? তো শ্রেণীকক্ষে টিএলএম এর ব্যবস্থাপনাকে 3টি স্তরে ভাগ করা যায়। 1, শ্রেণীকক্ষের কার্যক্রম শুরুর আগে টিএলএম সাজানো। 2, শ্রেণীকক্ষের কার্যক্রমের সময় টিএলএম এর সঠিক ব্যবহার। 3, শ্রেণীকক্ষের কার্যক্রম শেষ হওয়ার পর সঠিক মজুতকরণ, যাতে পরবর্তী ব্যবহারের জন্য সহজে পাওয়া যায়। তারপর পাঠ্যপুস্তক সর্বদা ব্যবহৃত হয় ড্যাশ হিসেবে। তো পাঠ্যপুস্তক সর্বদা ব্যবহৃত হয় শিক্ষার অপরিহার্য অঙ্গ হিসেবে। তারপর বিদ্যালয়ের সর্বাপেক্ষা সুবিধা প্রদানকারী টিএলএম কি? বিদ্যালয়ের সর্বাপেক্ষা সুবিধা প্রদানকারী টিএলএম হচ্ছে পাঠ্যপুস্তক। তারপরের প্রশ্ন, পাঠ্যপুস্তক ব্যতীত শিক্ষণের কি কি সুযোগ রয়েছে উল্লেখ করো। উত্তর, গ্রন্থাগার, সংবাদপত্র, অসামরিক পত্রিকা, বৈদ্যুতিন মাধ্যম, স্থানীয় প্রতিষ্ঠান পরিদর্শন, স্থানীয় বাজার ও কাজের স্থান পরিদর্শন ইত্যাদি। এগুলো হচ্ছে পাঠ্যপুস্তক ব্যতীত শিক্ষণের সুযোগ। তারপরের প্রশ্ন, একটি অপরিকল্পিত টিএলএম হলো ব্ল্যাকবোর্ড, বেতার, চলচ্চিত্র, পাথর। এটার আনসার হবে অপরিকল্পিত টিএলএমটা হচ্ছে ব্ল্যাকবোর্ড। রেসপেক্টেড টিচার্স, এনআইএস ডিএলএড সংক্রান্ত যে কোনো ধরনের সাহায্য করার জন্য আপনারা পেয়ে গেছেন ইউটিউব চ্যানেল এসএমডিএন টিউটোরিয়াল। এসএমডিএন টিউটোরিয়ালের সঙ্গে থাকুন। এসএমডিএন টিউটোরিয়াল আপনাদের সঙ্গে থাকবে এনআইএস সংক্রান্ত যে কোনো ধরনের সাহায্য করতে আগ্রহী। তো যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এনআইএস সংক্রান্ত লেটেস্ট আপডেট আপনি অবশ্যই পেয়ে যাবেন ইমেলের মাধ্যমে যদি সাবস্ক্রাইব করে রাখেন, এবং এতে আপনাদের উপকার হবে। নিম্নের কোনটি প্রকল্পিত টিএলএম? অপশন দেওয়া আছে দূরদর্শন, ব্ল্যাকবোর্ড, প্রজেক্টর, উপরের সবকটি। তো সেটার আনসার হচ্ছে গিয়ে প্রজেক্টর, মানে প্রকল্পিত টিএলএম হচ্ছে আমার প্রজেক্টর। পরের প্রশ্ন, দুটি সংগৃহীত টিএলএম এর নাম লিখো। আনসার, সংগৃহীত টিএলএম হলো পাথর, হস্তলিপি, পুরানো ফটো অ্যালবাম ইত্যাদি। পরের প্রশ্ন, দুটো প্রস্তুতকৃত টিএলএম এর উদাহরণ দাও। আনসার, চার্ট, গ্রাফ, অঙ্কিত ছবি, রেখাচিত্র প্রভৃতি হচ্ছে প্রস্তুতকৃত টিএলএম। তারপর এমসিকিউ, নিম্নলিখিত কোন পরিস্থিতিতে ছাত্রদের শিক্ষণে সাহায্য করার জন্য আপনার টিএলএম এর প্রয়োজন হয় না? অপশন দেওয়া আছে কাজ ও সময়ের উপর শিক্ষণ সমস্যা, তারপর দেওয়া আছে গল্প লিখনে দলগত কাজ, তারপর দেওয়া আছে ধ্যান এবং যোগ ব্যায়াম। তো সেটার আনসার হচ্ছে ধ্যান এবং যোগ ব্যায়াম। ধ্যান এবং যোগ ব্যায়ামে আপনাকে টিএলএম ব্যবহার করতে হবে না, আপনি নিজে দেখে দিতে হবে। তারপরের প্রশ্ন, টিএলএম কি? এতক্ষণ যে আমরা টিএলএম বললাম, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, হোয়াট ইজ টিএলএম? টিএলএম কি? তো টিএলএম কি, সেটা আনসার হচ্ছে যে কোনো বস্তু বা উপকরণ যা শিক্ষণে সহায়তা করতে ব্যবহৃত হয় তা শিক্ষণ উপকরণ বা টিএলএম। তারপরের প্রশ্ন, একটি ভালো টিএলএম এর কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? তো সেটা অবশ্যই জানতে হবে, ভালো টিএলএম এর কি কি গুণ থাকা জরুরি, মানে এই প্রশ্নগুলি হচ্ছে ইম্পর্টেন্ট। যাই হোক, তো টিএলএম এর প্রয়োজন শিশুদের কাছে আকর্ষণীয় হওয়া, উপকরণের উপযোগী মূল্য থাকা উচিত, একটা সুন্দর এবং আকর্ষণীয় ফুল সৌন্দর্যবোধ বিশিষ্ট অনুভূতি বৃদ্ধি করে, কিন্তু এটা বর্গক্ষেত্রের বিশিষ্ট শিক্ষা দিতে ভালো উপকরণ হয়। মানে হচ্ছে গিয়ে আপনার টিএলএমটা হতে হবে
কন্টেন্ট রিলেটেড, আপনি যা পড়াচ্ছেন তার রিলেটেড টিএলএম ব্যবহার করতে হবে। যেমন আমি ধরুন বিজ্ঞান পড়াচ্ছি, তো বিজ্ঞান পড়াতে গিয়ে আমি যদি ভূগোলক নিয়ে যাই টিএলএম হিসেবে, তাহলে সেটা আদর্শ টিএলএম হচ্ছে না, কারণ বিজ্ঞানে তো আমার ভূগোলক প্রয়োজন পড়ছে না। তো আপনার কন্টেন্ট অনুযায়ী টিএলএম বাছাই করতে হবে। তারপর যেটা দেওয়া আছে, উপকরণের নতুনত্ব ও শিশুদের আকর্ষণ করে। অসাধারণ উপকরণগুলো বা পরিচিত উপকরণের অভিনব ব্যবহার হলো ভালো টিএলএম এর আকর্ষণীয় বৈশিষ্ট্য। টিএলএম ভালো মানে নতুনত্ব থাকতে হবে, যাতে ছাত্ররা আকর্ষিত হয় ওই বস্তুটার দিকে। তারপরে যেটা দেওয়া আছে, সহজে উপকরণ পরিচালনা, যেটা বলিষ্ঠ, হালকা, ওজন এবং নিরাপদ হলো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যার জন্য এরূপ উপকরণকে পছন্দ করা হয় শিক্ষণ প্রক্রিয়ায়। মানে একটু হালকা হতে হবে যাতে ছাত্ররা সহজে স্থানান্তর করতে পারে, একটু বলিষ্ঠ হতে হবে যাতে ভঙ্গুর না হয়, এমন কিছু গুণ আছে টিএলএম এর। আচ্ছা, তারপরের প্রশ্ন, প্রস্তুতকৃত টিএলএম এর উদাহরণ দাও। আনসার হচ্ছে মানচিত্র, নকশা ছবি, ক্ষুদ্রাকার মূর্তি, খেলনা, টুকরো পাথর, রঙিন লাঠি, উজ্জ্বল কার্ড, সংখ্যা বর্ণমালার কার্ড প্রভৃতি হচ্ছে সাধারণত প্রস্তুতকৃত কিছু টিএলএম এর উদাহরণ। পরের প্রশ্ন, পরিকল্পিত অপরিকল্পিত গবেষণামূলক সহায়ক উপকরণের উদাহরণ দাও। তো আনসার, পরিকল্পিত সহায়ক উপকরণ হচ্ছে গিয়ে চলচ্চিত্র, এপিডায়াস্কোপ, ম্যাজিক লন্ঠন, ক্ষুদ্র প্রজেক্টর, ওভারহেড প্রজেক্টর, এলসিডি প্রজেক্টর প্রভৃতি। অপরিকল্পিত সহায়ক উপকরণ হচ্ছে চক, বোর্ড, ভূপাতিত বোর্ড, ইস্তাহার বোর্ড, ফটোগ্রাফি, পোস্টার, মানচিত্র, চার্ট, ভূগোলক, নমুনা, পাঠ্যবই প্রভৃতি অপরিকল্পিত সহায়ক উপকরণ। তারপরের প্রশ্ন, গবেষণামূলক সহায়ক উপকরণের নাম লিখো। তো গবেষণামূলক সহায়ক উপকরণ হচ্ছে যেমন মাঠ পরিক্রমা, শিক্ষামূলক ভ্রমণ, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং শিল্প পরিদর্শন, পরীক্ষামূলক পর্যবেক্ষণ, ব্যবহারিক ব্যাখ্যা, স্বাভাবিক ইন্দ্রগোচর বস্তু প্রভৃতি হচ্ছে গবেষণামূলক সহায়ক কিছু উপকরণ। আচ্ছা, তারপর দেওয়া আছে গ্রুপের সাথে গ্রুপ বি মিলাও। তো সেটা আমি আনসারই বলে দিচ্ছি, দেখে নিন। আনসারটা হচ্ছে, প্রথমে দেওয়া আছে অপরিকল্পিত সহায়ক উপকরণ। তো অপরিকল্পিত সহায়ক উপকরণ হচ্ছে গিয়ে ব্ল্যাকবোর্ড। পরিকল্পিত সহায়ক উপকরণ, পরিকল্পিত সহায়ক উপকরণ হচ্ছে চলচ্চিত্র অংশ। শ্রবণ সহায়ক উপকরণ, শ্রবণ সহায়ক উপকরণ হচ্ছে বেতার। শ্রবণ দর্শন সহায়ক উপকরণ, শ্রবণ দর্শন সহায়ক উপকরণ হচ্ছে গিয়ে দূরদর্শন। সংগৃহীত সহায়ক উপকরণ, সংগৃহীত হচ্ছে গিয়ে মাছ এবং পাথর। পরের প্রশ্ন, সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ উপকরণ সমূহ বা অ্যাক্টিভিটি বেজ লার্নিং মেটেরিয়াল কিভাবে পছন্দ করা উচিত। তো এই ব্যাপারটা শিখে রাখবেন যে অ্যাক্টিভিটি বেজ লার্নিং বা সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ কি জিনিস। হ্যাঁ, অ্যাক্টিভিটি বেজ লার্নিং, তো সেটাও আমার অন্য একটা কালেকশনে দেওয়া আছে, দেখে নেবেন। আচ্ছা, যাই হোক, তো সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ উপকরণ কিভাবে বাছাই করা উচিত বা পছন্দ করা উচিত। 1 নম্বর, যেহেতু প্রাথমিক শিক্ষণ কার্যক্রম সম্পূর্ণভাবে শিক্ষার্থীর বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত, তাই উপকরণ সমূহ তাদের বাস্তব জীবন থেকে পছন্দ করা প্রয়োজন। 2 নম্বর, শ্রেণীকক্ষে যে শিক্ষণ কার্যক্রম চলে তার নির্দিষ্ট বিষয়বস্তুর শিক্ষণে উপকরণ সমূহ প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। 3 নম্বর, প্রদর্শনীতে অংশগ্রহণ, যেমন মাঠ পরিক্রমা, ভ্রমণ, ব্যাংক, পোস্ট অফিস, থানা, রেল স্টেশন, জাদুঘর, বিজ্ঞান গবেষণাগারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংগঠন সমূহ পরিদর্শন হলো কার্যক্রম সমূহ বা অর্থপূর্ণ প্রাসঙ্গিক শিক্ষণকে সমৃদ্ধ করে, এইগুলো। তারপরের প্রশ্ন, টিএলএম কর্নার কি, আর ব্যবহার লিখো। টিএলএম কর্নার, তো টিএলএম কর্নার একটা কর্নার বা শ্রেণীকক্ষে সবার সুবিধাজনক একটা স্থান, যেখানে টিএলএম গুলো বিভিন্ন বিষয়ের শিক্ষণে ব্যবহারের জন্য নিয়ম অনুসারে রাখা হয়, যাতে শিক্ষকরা এবং ছাত্ররা সহজে এটা ব্যবহার করতে পারে। তো টিএলএম কর্নার কি হচ্ছে, আমার ক্লাসরুমে বা টিচার্স রুমে এটা কর্নারকে নির্বাচন করতে হবে। এখানে একটা টেবিল রেখে দেবেন, যেখানের মধ্যে সবকিছু টিএলএম রাখা হবে, সারিবদ্ধ হবে, নিয়ম অনুযায়ী শৃঙ্খলাবদ্ধ হবে, যাতে আমি ওইখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। আচ্ছা, এর ব্যবহার লিখো। সমস্ত উপকরণের বিষয় বা শব্দমূল অনুযায়ী এমনভাবে বিন্যস্ত করা যেতে পারে যাতে সব ছাত্ররা সহজে আনতে এবং পুনরায় রাখতে পারে। টিএলএম ছাড়া কার্যক্রমের কাগজ, মাপকাঠি, দাড়িপাল্লা, বাটখারা, সাঁড়াশি, কাঁচি, হাতুড়ি, অঙ্কনের কাগজ, রঙের উপকরণ সমূহ, আটা, সাদা কাগজ ইত্যাদির মতো আপনি নানাবিধ অন্যান্য উপকরণ যন্ত্রপাতি মজুত করে রাখতে পারেন। টিএলএম কর্নারের জিনিসগুলো আমার শ্রেণীবদ্ধভাবে রাখতে হবে। হয়তো আমি সাবজেক্ট ওয়াইজ সারিবদ্ধ হয়ে রাখলাম, যে এইগুলো বাংলার টিএলএম ইউজ করবো, ওইগুলো বিজ্ঞানের, ওইগুলো অঙ্কের, বা আমি নাম ওয়াইজ রাখলাম। আপনার যেভাবে সুবিধা হবে রাখতে পারেন, যাতে ইজিলি হ্যান্ডেল করা যায়। এমন যাতে না হয় যে আমি একটা জিনিস খুঁজে বের করতে গিয়ে সব জিনিসকে ওইখান থেকে সরিয়ে অগোছালো অবস্থায় যাতে না রাখি আর কি, এটা হচ্ছে কথা। আচ্ছা, তারপরের প্রশ্ন, আমরা কিভাবে শিক্ষণ ও শিক্ষণে পাঠ্যপুস্তক ব্যবহার করি। শিক্ষক হিসেবে আমরা সাধারণত আক্ষরিক অর্থে পাঠ্যপুস্তক অনুসরণ করি, বিষয়বস্তু এবং প্রাসঙ্গিক বিষয়ের ধারাবাহিকতাকে বিঘ্ন না করে এবং প্রত্যেক প্রাসঙ্গিক বিষয়ের শেষে প্রদত্ত অনুশীলনী ছাত্ররা সম্পূর্ণ করে। বিদ্যালয়ে ছাত্রদের সম্পাদিত কাজের মূল্যায়ন করা হয়
পরীক্ষার উপর যেটা প্রস্তুত করা হয় পাঠ্যপুস্তকের বিষয়সূচির উপর ভিত্তি করে। তো আজকের এতটুকুই কালেকশন ছিল। যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপ টেক্সট করেও জানতে পারেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।